রাজনীতি থেকে রাজপথ সব জায়গায় বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। এদিকে ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগর ভবনেও চলছে বিক্ষোভ। ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘন্টার আলটিমেটাম। বিক্ষোভ, অবরোধ আর প্রতিবাদের এই বাস্তবতায় কোন দিকে অগ্রসর হচ্ছে আমরা, কোন দিকে রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির সদস্য, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সাইদুর রহমান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি বলছিলাম যে ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় উত্তাল ক্যাম্পাস। যেমনটি ছাত্রদল বলছে যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। তারা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। আমরা যদি একটু জানতে চাই, এই বাস্তবতায় আসলে কোন দিকে অগ্রসর হচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখবেন যে শাহরিয়ার আলম সাম্য, যে ছেলেটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে অত্যন্ত মেধাবী একজন ছেলে। এবং আমরা যদি দেখি যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সে তার একটি সোশ্যাল মিডিয়াতে সাম্যকে নিয়ে, যে সাম্য যে বিভিন্ন অধিকার আদায়ে যে সে সোচ্চার ছিল বিগত সময়ে, এবং জুলাই আগস্ট আন্দোলনে সাম্যর কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল। কিন্তু সাম্যকে যখন বা যেভাবে হত্যা করা হলো, আমরা যে শরৎ উদ্যানে মুক্ত মঞ্চের পাশে তাকে যে ছুরিকাহত করে যেভাবে মারা হলো, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এরই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের কাছে তার হত্যাকাণ্ডের দাবি নিয়ে গিয়েছিলেন। কিন্তু উপাচার্য মহোদয়ের যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওনার যে শব্দচয়ন, এটি আমার কাছে কেন মনে হলো যে একজন উপাচার্য হিসাবে উনি এভাবে বলতে পারেন না যে তোরা আয় আমারে মার, বা ভিডিও করবি কেন, ক্যামেরা বন্ধ কর, এই যে শব্দগুলো তুই তোরা কি, বা যেভাবে উনি যে ভাষাটি ইউজ করেছেন, আমার কাছে কেন মনে হলো উনি খুব বুদ্ধিভিত্তিকভাবে উনি মনে চেয়েছিলেন যে ছাত্রদল ওনার উপরে, ওনাকে যেন একটু লাঞ্ছিত করে একটা নতুন ইস্যু তৈরি হোক। এটা আমার পার্সোনাল অবজারভেশন। যাক, পরবর্তীতে আপনারা দেখলেন যে এটাকে কেন্দ্র করে পুরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হলো এবং আন্দোলন মুখর, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি করলো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও 7 সদস্যের তদন্ত কমিটি করেছে, নিশ্চয়ই তদন্ত কমিটি এই হত্যাকাণ্ডের যারা নেপথ্যে আছে তাদেরকে খুঁজে বের করবে। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড আসলে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে খুব দুঃখজনক ঘটনা। কারণ আমরা এগুলো চাই না। একটি মেধাবী ছেলে গ্রাম থেকে এসে যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ে, তার তো অনেক স্বপ্ন থাকে, তার পিছনে তার পরিবারের বা তার। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতার যে একটি আমরা পাইলাম, এটি আরও সতর্ক হওয়া উচিত। কারণ আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি থানা আছে, 2টা পুলিশ ফাঁড়ি আছে, এবং পুলিশ ফাঁড়ি আমরা যদি নীলক্ষেতে একটি আছি, বাবুপুরে একটা আছে, এবং এদিন আপনার শাহবাগে থানা আছে। এত সিকিউরিটি থাকার পরেও সাম্যকে যেভাবে মারা হলো, এটা আমার কাছে কেন মনে হলো যে আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি মনে করি যে এই যে গত 3-4 দিন যাবৎ রাজনীতিতে একটি অনিশ্চয়তা, একটি সংশয়ের একটা জায়গা ছিল, সেই জায়গায় এটি কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? এটা আমি এজ এ সংবাদকর্মী হিসেবে আমার কাছে একটা ধারণা তৈরি, কি পরিকল্পিত হত্যাকাণ্ড বা রাজনীতিকে কি একটি বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। কারণ সবকিছু মিলে আপনারা দেখবেন যে ভিসিকে পদত্যাগের দাবি ছাত্রদল করতেই পারে তাদের জায়গা থেকে, কারণ তারা সংক্ষুব্ধ। কিন্তু উপাচার্য মহোদয় উনি কিন্তু সান্ত্বনা দিতে পারতেন, উনি দিলেন না। পাশাপাশি দেখবেন আবার উপাচার্যকে রক্ষার জন্য একটি পক্ষ ওনার পদত্যাগ চান না। ছাত্রদলের একজন কর্মী মারা গেছেন, তারা পদত্যাগ চাইতেই পারে। পদত্যাগ চাওয়া মানে পদত্যাগ নয়, কারণ এটা আমরা চেয়ে থাকি। আমাদের রাজনৈতিক দলগুলোর কর্মীদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা সংক্ষিপ্ত হলে পদত্যাগ চেয়ে বসে, কিন্তু পাল্টা আবার কাউন্টারে আসা, এটা আমার কাছে কেন মনে হলো যে এই ধরনের চর্চাটা আমাদের রাজনীতির জন্য খুব শুভকর নয়। ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। ডক্টর আতিক মুজাহিদ,
সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখছি নানামুখী প্রশ্ন সামনে এসেছে, যেমনটি সাইদুর রহমানের প্রশ্ন রাখছিলেন যেটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। আমরা যেমনটি দেখলাম যে সাম্য হত্যাকাণ্ডে দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্তকরণ ও ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে শাহবাগ থানায় স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটু জানতে চাই সুস্পষ্টভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কি ভঙ্গুর? আমরা দেখছি যে সবার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা এবং গণপরিবহনও সেখানে চলাচল করে। জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি ডেফিনেটলি সাম্যের রুহের মাগফিরাত কামনা করতেছি যে কোনো ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে হোক এই জুলাই পরবর্তীতে আমরা চাই না আর কি। এবং আমি এটার দ্রুত সরকারের যে এজেন্সিগুলো আছে এটা স্বচ্ছতার সহিত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যে 3 জন অলরেডি তো হয়েছে অ্যারেস্ট, তাদের কাছে এটার ময়নাতদন্ত করে রিপোর্টটা বের করা হোক, আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা জাতির সামনে স্বচ্ছতা আসুক। এরপরে সেকেন্ড যেটা বিষয় হলো ভিসির সাথে ভাই যেটা বলতেছিল, এটা তো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি সবাই করে যে ভিসির পদত্যাগ চাই, এটা একটা কমন টার্মিনোলজি ইউনিভার্সিটি লেভেলের, এটা খুব ওইভাবে না। আমার মনে হয় ভিসি স্যার হয়তো আরও জেন্টালি আনসার করতে পারতো, আর বেটার হয়তো আর কি অপশনটা। তো এটা নিয়ে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের লাশ নিয়ে রাজনীতিটাই বন্ধ করা উচিত। সাম্য মারা গেছে, এটা ছাত্রদল কর্মী হোক, এটা আমার ভাই, এটা যে দলের হোক বা বাংলাদেশের মানুষ, তো মানে আমরা এই যে আবার এগেইন চেকিং করে করে মানুষকে বিভাজন করা যে রাজনীতিটাকে রিটার্ন করাচ্ছি, এটার কারণে দেখা গেছে আমরা বলতেছি বামপন্থীরা বলতেছে অমুক মেরেছে, ডানপন্থীরা বলছে অমুক মেরেছে, এই যে আবার একটা মানুষ মারা গিয়েছে সেটাকে নিয়ে আমরা রাজনীতি শুরু করে দিয়েছি। সো ইট ইস ভেরি ভেরি স্যাড। তো আমি বলতে চাচ্ছি যে এটা হয়তো পারে উনি যেটা বললো যে এটা একটা প্ল্যান কনস্পিরেসি কিনা বা কোনো একটা কিছু আছে কিনা, বাংলাদেশকে জুলাই পরবর্তী বাংলাদেশ একটা স্টেবল রাষ্ট্র হোক সেটা হয়তো চাচ্ছে কিনা। এটা বেসিক্যালি যে আওয়ামী লীগের হত্যার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে কি অন্য কোনো গ্রুপ দেশটাকে অস্থিতিশীল, যেমন আপনি বলেন যে 4-5টা গ্রুপ আজকে ঢাকা শহরে, এটা কখনোই ছিল না। এবং দাবিগুলো যে খুব যৌক্তিক এবং এরকমও না, এবং দাবিগুলো যে টেবিল টকের মাধ্যমে আলোচনা করা সম্ভব ছিল সে বিষয়ে এরকম দাবি অনেকগুলো রয়েছে। তো আপনি কেন তাদেরকে সবাই ব্লক করতে হবে? খুব কি মেজর ইস্যু এটা যে আমরা না খেয়ে মরতেছি এমন কিছু? সে জায়গাতে আমার কাছে মনে হয় ইমিডিয়েটলি গভর্নমেন্টের নেওয়া উচিত। এবং আমার কাছে আমি নিজেও যখন এখানে যাইতাম শাহবাগের থেকে ভিতরে ঢুকতাম, খুব আজব লাগতো যে ইউনিভার্সিটির সাথেই একটা উদ্যান, প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, মানে কেউ নো ওয়ান ইজ টেকিং কেয়ার অফ অ্যাকশন। এটা কেন হচ্ছে না? মানে গাঁজা এখানে খাইতে হবে, ওপেনলি বিক্রি করতে হবে, মানে এটা কোনো একটা স্পেস। আমার নিজের কাছে এত খারাপ লাগতেছিল, আমি কখনো দেখিনি এত নোংরা অবস্থা এই জায়গাটাতে, মানে শুয়ে আছে, পড়ে আছে, গাঁজা বিক্রি হচ্ছে, খাচ্ছে, সারাদিনে চলছে। এটা গভর্নমেন্ট তো দেখতেছে থানা লাগা একটা জায়গা, তা থানার কাজটা কি আসলে এখানে? আমি তো সবার আগে ধরবো যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধরা উচিত। 2 নম্বর হচ্ছে এইখানকার থানায় যে কর্মকর্তা যারা আছে, পার্টিকুলারলি এই জায়গায় প্যাট্রোলিং করার কিছু গ্রুপ থাকে না, রাত্রের বেলা স্পেসিফিক প্যাট্রোলিং করে এই জায়গাগুলোতে, এই জায়গায় এই পুলিশগুলো, তাদেরকে আগে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা যেন ডাইভার্ট করে জিনিসটাকে পলিটিক্যালি আবার নিয়ে যায় ভিসির কাছে নিয়ে না যাই। অনেকে বলে থাকতে পারে যে ভিসি আমার ভালো লাগে না, তাহলে ভিসি তাহলে পুরো ভিসি সবাইকে একবার দাবি করা হোক। ছাত্রদল ভাইরা বলছে ভিসি সবাইকে তো পুরো ফুল টিমতে ব্যর্থ হয়েছে। আবার ভিসিদের পক্ষে থেকে আনসার আছে তো, যে বলছে যে আমরা যখন ব্যারিকেড দিয়েছিলাম যেখানে আমরা নিরাপত্তার জন্য, তখন তো তোমরা বলছো ওপেন করে দাও। সো देयर আর 2 অপশনস। আমার কথা হচ্ছে এইরকম আমি দুই দিকের বার্গেনিং যেতে চাই না। আমার কথা হচ্ছে ছাত্রদল কিন্তু শুধুমাত্র উপাচার্য কিংবা প্রক্টরের পদত্যাগ দাবি করেনি, তারা সরকারকে উদ্দেশ্য করেও বলেছে যে অনুরোধ করছে না হলে ইন্টারিমকে সরাতে বাধ্য হব। আচ্ছা, একটা হত্যার জন্য এটা তো এক্সেসিভ পলিটিক্যাল স্ট্যান্ড ডেফিনেটলি করে। আমি আগে যেটা কথা হলো পলিটিক্যাল শব্দ তো অনেক কিছু থাকে, সেগুলোর ব্যাখ্যা আমরা যাবো না। আমার কথা হচ্ছে এটা নিয়ে রাজনীতি না হোক, এটা নিয়ে স্পষ্ট বিচার হোক, দ্যাটস দ্য ইস্যুস। এবং যারা দায়ী তাদেরকে অ্যাকনোলেজ করা হোক। এটা আমরা তো দলগতভাবে হত্যা করলে, ধরা পড়লে তাকে সেভাবে পানিশমেন্ট করা হোক। তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে কথা, যে আমরা চাই এটা স্বচ্ছ বিচার যেই হোক, এটাকে নিয়ে যেন কোনো দিকে ঢেলে সোহরাওয়ার্দীর যে পরিবেশের কথা আপনি বলছিলেন, তাহলে সেখানে কি প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে? যে কোনো দুর্ঘটনার পরে আমরা দেখি যে আমাদের প্রশাসনের টনক নড়ে, বাকিটা সময় তারা কি করে? আমরা তো সবাই জানি যে আমাদের সেটআপ তো কোনো চেঞ্জ হয়নি, যে পুলিশ আগের পুলিশে আছে। এখানকে পানিশমেন্ট দিয়ে কুড়িগ্রাম পাঠিয়ে দিয়েছেন ঢাকা শহর থেকে, আপনার যারা ছিল যাত্রাবাড়িতে তাদেরকে পাঠিয়েছেন পঞ্চগড়ে। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছুই তো হয়নি। তো এই লোকের কি ক্যারেক্টার চেঞ্জ হয়েছে? আপনি কোন পুলিশ নিয়ে আসছেন এখানে? নতুন কোনো রিক্রুটমেন্ট করছেন? স্পেশাল কি ফোর্স দিয়েছেন? আর সেকেন্ড কথা হচ্ছে আসলে আদৌ কি আমরা এই মাদক নির্মূল করতে চাই? আমার কাছে মনে হয় এটার সাথে তো রাজনীতিবিদরা জড়িত আছে। আমার এলাকায় আমরা যখন ফুলবাড়িতে, আমার এলাকায় সবচেয়ে মাদকের একটা রাজ্য হলো ফুলবাড়ি উপজেলা কুড়িগ্রামে, সেই উপজেলায় আমি যখন ওসির সাথে কথা বলবো, ভাই এখানে 3 গ্রুপ আছে, এই মাফিয়া চলে গেছে, আর এক মাফিয়া এটা হ্যান্ডেল করতেছে এখন। তো ওই লোকটাকে যদি ধরি, সে বলছে যে ওই নেতা এসে ফোন দেয়। তো দেয়ার ইজ আ সিন্ডিকেট বিহাইন্ড দ্যাট, এবং পলিটিক্যাল নেতাদের ইন্ধন অবশ্যই আছে। এটাও তো ডিসক্লোজ করে ফেলা উচিত যে আপনারা কেন বিএনপি বা অন্য যে দলই হোক, সে দলকে এটাকে স্ট্যান্ড কেন নিচ্ছে। ওভারঅলি এটার পিছনে একটা ব্যাকআপ আছে, না হলে পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কথা না। এটা ভাগে যোগে হয় বাংলাদেশের রাজনীতিতে। এর পেছনে কারা দায়ী?
ডেফিনেটলি প্রথমত হচ্ছে যে হত্যাকাণ্ডটা কিভাবে করছে সেটা আগে আইডেন্টিফাই করলে বুঝতে পারবো কারা দায়ী একদিক দিয়ে। 2 নম্বর হচ্ছে মাদক যদি কথা বলেন তাহলে মাদকের একটা সিন্ডিকেট ডেফিনেটলি আছে, রাজনীতিবিদ আছে, পুলিশ আছে এবং অসৎ কিছু লোক আছে, ইভেন ক্যাম্পাসের কিছু লোক অবশ্যই জড়িত আছে। আপনার ক্যাম্পাসে উদ্যানে এসে বিক্রি করবো, ওখানে আপনার সে চাঁদা দিবেন এরকম তো হয় না। সো আমরা যখন ছিলাম 9 সালে আমরা মিছিল করতাম, তখন নাজমুল সিদ্দিকীর নামে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, ওর নামে বলা হতো যে বাদামের দোকানদারের কাছে সে চাঁদা নিত, উদ্যানের প্রতিটা ছেলেকে চাঁদা নিত। সো সেই জায়গা থেকে রাজনীতিবিদের ইনভলভমেন্ট যেটা আছে সবই ক্লিয়ারলি নোইজ, এটা যার কিন্তু কেউ এটা হাত দিবে না, কারণ তারা পলিটিক্স করার স্বার্থে এই জিনিসটাকে রেখে দিবে আর কি। কারণ কিছু ছেলেকে নষ্ট করলে তাদের লাভ, কারণ আমাদের ভাই বোনদেরকে নষ্ট করা হয়। আমাদের হলের উপরে গাঁজা খাইতেন আমরা দেখতাম না, অনেকটা আমি সুজন ভাইকে আমি নিজেই দেখেছি। তাহলে একটা কোরাম ছিল গাঁজা খায়, তাহলে যে ছেলেটা গাঁজা খায় তার মেন্টালি সেন্স, উনি বলছে মেধাবৃষ্ট কীভাবে নষ্ট হয়ে যায়, বিকজ তাকে কেউ না কেউ ইনস্টিগেট করে খাওয়ানো শুরু করে আস্তে আস্তে সে ওই দিকে চলে যায় আর কি। তো আমার কাছে মনে হয় সেই জায়গাগুলো থেকে বাংলাদেশকে যদি নতুন জুলাই পরবর্তী বাংলাদেশ গড়তে চাই, এই মাদক নির্মূল করতে হবে, সন্ত্রাস নির্মূল করতে হবে এবং এদের পিছনে যে ব্যাকআপ যেগুলো আছে সেগুলোকেও ভেঙে দিতে হবে, তাহলে আসলে এরকম ঘটতেই থাকবে রিপিটেডলি। 3 দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। যেমনটি আসলে আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছে যে হাসনাত সার্জিসরা যমুনা এলে আপ্যায়ন আর জগন্নাথ আসলেই সমস্যা, বিষয়টি কি আসলে এমন? যমুনা, আমি কথাটা আসলে রিপিট আমি বলি, যেটা হচ্ছে আপ্যায়ন কথাটা না। প্রথম যখন হাসনাত যমুনা ভাঙতে যায় 10 জন 15 জন নিয়ে, পুলিশ তাদের গলা টিপে ধরেছে, আমরা হয়তো আপনি ভিডিওতে আসেন, এই জন্য তো বিষয়টা ইস্যু ছিল। নো, বিষয়টা হচ্ছে অন্যরকম ছিল। ওখানে ফোর্স করে আমি নিজে এরপরে সেকেন্ড ব্যাচে আমি ঢুকেছি ওখানে 10:30টায়, আমাদেরকে কত মানে চিল্লাচিল্লি করে সব একটা অনেক মানে চিল্লাচিল্লি করে ঢুকতে হয়েছে। বিষয়টা এরকম যেভাবে বলা হয় যে আমরা সরকারি দলভাবে আন্দোলন করছি, বিষয়টা এরকম না। তবে দাবিটা যদি ন্যায্য হয়, আমরা তো ওনার দাবির পক্ষে। আমার কথা হচ্ছে যমুনা থেকে তো আমরা সরে আসলাম, শাহবাগে আন্দোলন করলাম, তাই না? দাবিটা নাবির পক্ষে, এটা এইভাবে ঠেলে না দেওয়া যে হাসনাত সার্জিত করছে বলে হয়েছে এরকম না, বরং ওখানে যে আন্দোলন করছে তারাও তো সমন্বয়ক আমাদের, রাইট? কারণ ওখানকার যে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় আমি জানা মতে সেও এখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা ওইটা না দেখে বরং বলি যে দাবি আমাদের যৌক্তিক, এটার প্রতি সরকার এবং সবার সমর্থন করা উচিত। সে জায়গা থেকে আমার কাছে বলা উচিত, আমি পার্টিকুলারলি তাদের আন্দোলনের সাথে আসি, কারণ তারা যে দাবিটা করতেছে তাদের ক্যাম্পাস নাই, তাদের হলগুলোকে দখল করা রাখা হয়েছে এবং তাদের জন্য যে জমি বরাদ্দ করা সেখানে দীর্ঘদিন ধরে কেন বিল্ডিং উঠতেছে না, মানে ওই জায়গাটা বালু ফেলা শেষ। কিন্তু একটা ইউনিভার্সিটি কখনো একটা কলেজের সামঞ্জস্য হতে পারে না। ইউনিভার্সিটি ইজ ডিফারেন্ট থিং, নলেজ প্রোডাকশন হয়, তার একটা সিস্টেম লাগে, তো এনভায়রনমেন্ট লাগে, তো এখানে একটা কলেজ। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় তার দাবিটা যৌক্তিক, কিন্তু যেভাবে পলিটিক্যাল টুইনিং করা হলো এটা স্পেসিফিকভাবে করা হলো, এটার ব্যাপারে আমরা একমত না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আতিক মুজাহিদ। সাইদুর রহমান, 3 দফা দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার। যেটি আমরা দেখলাম যে যমুনা অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি পালন করেছে এবং পুলিশের তীব্র বাধায় 25 জন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছে। সার্বিক পরিস্থিতিকে যদি মূল্যায়ন করতে বলি। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখবেন যে কয়েকদিন আগে এই শাহবাগেই একটি আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে সাময়িক নিষিদ্ধ তাদের বিভিন্ন সংগঠনের কার্যক্রম। আমার বক্তব্য হলো যে আমাদের দেশে একটি সরকার আছে, সরকারকে আমাদের উচিত তার স্বাভাবিক কার্যক্রম করতে দেয়া, এবং সরকারের ভিতরে যখন ত্রুটি বিচ্যুতি থাকে তখন জনসাধারণ কিন্তু তাদের দাবি নিয়ে মাঠে নামে, জনগণ তার দাবি করবে, সরকারকে সেই দাবিটাকে নিয়েই অগ্রসর হতে হবে। কিন্তু আমরা দেখলাম যে এই 8-9 মাস বয়সী সরকারের এগেনস্টে মানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এত সংগঠনের আন্দোলন, মানে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত আন্দোলন মনে হয় গত 30 বছরও হয় নাই আমরা যদি দেখি। তো এত আন্দোলন কেন জুলাই আগস্ট পরবর্তীতে আমাদেরকে সব দাবি নিয়ে আসতে হবে? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এটি কি আজকের সমস্যা? যখন বিশ্ববিদ্যালয় হয়েছিল 2003 সাল বা 4 সালে, তখন থেকে তো এই সংকটটা ছিল। তাহলে এত বছর বিগত সরকারগুলো কি করেছে? তারা তো আসলে কোনো দাবি পালন করে নাই। হ্যাঁ, তাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু যমুনা তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন, ওনার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। যে হাসনাত সার্জিস যে আন্দোলনটা করেছে আমি ওটাকে আমি সমর্থন করি না, কারণ যমুনাকে কেন্দ্র করে কেন আমার আন্দোলন করতে হবে, শাহবাগকে কেন্দ্র করে কেন আন্দোলন করতে হবে? কারণ আমাদের বুঝতে হবে এই শাহবাগেই গণজাগরণ মঞ্চের নামে হাসনাত সার্জিসদের পথই অনুসরণ করতে চাইছে আন্দোলনকারীরা। আমার মনে হয় আমি সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। আমার মনে হয় দেশবন্ধারে পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাইদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, হাসনাত সার্জিসদের পথ অনুসরণ করছে কিনা আন্দোলনকারীরা, সরকারকে চাপে ফেলে দাবি আদায় করা যায় এমন সংস্কৃতি তৈরি হলো কিনা? না, ডেফিনেটলি আমাদের তো কয়েকটা উদাহরণ আছে। আপনারা দেখবেন যে সরকার তো একটা আছে, তাকে আমরা না কাজ করতে দেই না। সরকারের কাজ কি? যদি আন্দোলনকারীরা সবকিছু করে দেয়, আমরা যদি ইতিহাসটা দেখি, শাহবাগের ইতিহাস কিন্তু আমাদের সামনে ফ্যাসিস্টরি একটি ইতিহাস আছে। 2013 সালে দেখবেন
5ই ফেব্রুয়ারি যখন গণজাগরণ মঞ্চে যে জমায়েত, এই গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে কিন্তু আমরা 2014 সালে 5ই জানুয়ারি, 2018 30 ডিসেম্বর, 2024 7ই জানুয়ারি 3টি বিতর্কিত নির্বাচন যে প্রেক্ষাপট তৈরি কিন্তু এই গণজাগরণ মঞ্চ দিয়ে শুরু হয়েছিল এবং শাহবাগ দিয়ে। তাহলে আমাকে আবার কেন আরেকটি শাহবাগ তৈরি করতে হবে? আমরা কি শাহবাগ থেকে বেরিয়ে আসতে পারি না? আমাদের যে নতুন রাজনীতির বন্দোবস্ত, আমরা একটি সুস্থ ধারা রাজনীতি চাই, কিন্তু দেখলাম যে হাসনাত সার্জিসরা সেই শাহবাগকে অনুসরণ করলো। ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের জনগণের একটি যৌক্তিক দাবি ছিল, সেটা আদালতের মাধ্যমে হলে আরও ভালো হতো। এরপরে যদি আমরা দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে আন্দোলনটা তারা করলো, তাদের দাবিও যৌক্তিক, কিন্তু সেটি তো আলোচনার মাধ্যমে সমাধান করার সুযোগ ছিল আমাদেরকে। কেন আমাদেরকে লং মার্চ টু যমুনা করতে হবে? এটা কি কোনো সরকার, দেশে একটি সরকার থাকতে তারা কি এটা কোনোভাবে পারমিশন দিবে যে আমাদের যমুনাতে এসে তারা আমাদের সাথে দেখা করে করবে? যাদের মাথায় এই আইডিয়াতে এসেছে, আমি মনে করি ওনাদের আইডিয়াটাই ছিল ভুল। এভাবে আসলে দাবি আদায় কোনোভাবেই করা উচিত না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে আমরা সবার মাঝে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চাই। এই দাঙ্গা হাঙ্গামা, হামলা, দাবি আদায়কে কেন্দ্র করে যানজট সৃষ্টি, মানুষের ভোগান্তি, এগুলো তো আসলে সে পতন কালচার। তার আমরা কি জুলাই আগস্ট কেন আনলাম? ফ্যাসিস্ট গত 15 বছর যে ধরনের অত্যাচার, নিপীড়ন এবং যে ধরনের বাংলাদেশের দুঃশাসন চালু করেছিল, সেটা থেকে মুক্তির জন্য। তো আমরা তো আবার নতুন কোনো ফ্যাসিস্ট চাই না। আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশে এভাবে দাবি আদায়ের কোনো সিস্টেম থাকবে না। সরকার তার শক্ত হাতে সরকার পরিচালনা করবে, সরকার থেকে আসবে, জনগণ তার ন্যায়ভিত্তিক যে বক্তব্যগুলো তার বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা তুলে ধরবে সরকারের কাছে। কিন্তু যমুনাকে টার্গেট করতে হবে বা আমার সরকার প্রধানকে টার্গেট করে আমাকে অগ্রসর হতে হবে, এটি কিন্তু সুস্থ রাজনীতির কোনো চর্চা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। ডক্টর আতিক মুজাহিদ, ইশরাককে মেয়র পদে বসাতে 24 ঘন্টার আলটিমেটাম, নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ। আমরা এর আগে জানি যে আদালতের রায় এসেছে, গেজেট প্রকাশ হয়েছে, তাহলে মেয়র পদে বসতে বাধা কোথায়? এখানে কোনো রাজনীতি আছে কিনা? রাজনীতি ডেফিনেটলি আছে। রাজনীতি বলতে আমি প্রথম কোশ্চেন করতে চাই ইশরাক ভাইকে, তো সম্মানের সহিত খুবই চমৎকার এই আন্দোলনের ওয়ান অফ দ্য বিগ ফিগার আমি বলবো, এবং আমি বলবো যে বাংলাদেশপন্থী রাজনীতির একটা অন্যতম তরুণদের কাজ করে বিএনপির যে কয়েকজন তরুণ আছে তার মধ্যে একজন। কিন্তু আমার একটা কোশ্চেন হলো যে ইশরাক ভাই একটা ইললিগাল ইলেকশন, সবাই আমরা বলেছি যে একটা অবৈধ ইলেকশন এবং আওয়ামী লীগ দ্বারা হয়েছে, সেই ইলেকশনের জিনিসটাকে উনি লিগালাইজ করে দিলে তো আওয়ামী লীগকে লিগালাইজ করা হলো কেন? তিনি সেই ইলেকশনের কারণে যে মেয়র হয়েছে বা হবে সেটাকে রায় নিয়ে এসে উনি ইলেকশন করে আবার মেয়র হতে চায়। আমার এই জিনিসটা খুব আজব লাগলো, কারণ ইলেকশন হলে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, এমনি হতে পারতো। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে যাকে আমরা অবৈধ বলতেছি, ফ্যাসিস্ট বলতেছি, তারই ইলেকশন যেটা আপনার ভুয়া, সেটাতে আপনি আবার দাঁড়িয়েছিলেন, এটা হন নেই, সেটাতে আপনি আদালতের মাধ্যমে হলেন। জিনিসটা আমার কাছে খুব অড লেগেছে। 2 নম্বর কথা হচ্ছে ডেফিনেটলি এটা বিএনপির রাজনীতিক একটা স্টার্ন আছে। আমি দেখেছি ওনাদের বিভিন্ন গ্রুপগুলোতে ওনারা বলতেছে দ্রুত সবাই আসে, অমুক দল টমুক দল, আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এবং এটাতে আমরা গেইন করতে চাই, প্রেশারাইজ করে করার। সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু বিষয় ঘটেছে আদালত এবং আমাদের সিটি কর্পোরেশন যেগুলোর আন্ডারে, সেগুলো অনেক জায়গায় দেখা গেছে খুবই দ্রুত হয়ে গেছে, যেগুলো আইনের কনসালটেশনের বাইরে চলে গেছে। আমাদের আইন মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে অনেক কিছু কনসালটেশন ছাড়াই কিন্তু করে ফেলছে। তো যদি একটা যে জিনিসটা বিতর্কিত, সেটাকে আরও একটু ঠান্ডা মাথায় ডিল করলে ভালো হতো। ইমেজের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা ইমেজ তৈরি হলো না, যে একটা ফোর্স করে নিতেছি মেয়রশিপ, যেটা একটা অবৈধ জায়গা থেকে এসেছে আর কি। তাহলে অবৈধ জায়গাতে আসলে যদি বৈধ হয় তাহলে তো ভেরি ইন্টারেস্টিং। এটা আবার কিন্তু ইতিহাসে একটা দলিলপত্র হয়ে থাকবে যে এই দেখেন এই সময় এরকমটা হয়েছিল, আগামী দিনে এরকম কেউ করলে আইসা আবার দাবি করতে পারবে যে না, যেহেতু অবৈধ সময় হয়েছিলাম তাই আমি হতে পারবো। সে জায়গাতে আমার কাছে মনে হয় এই রাজনৈতিক স্ট্যান্ডটা আমার কাছে খুব ক্লিয়ার ভালো মনে হয়নি আর কি। আমার অবজারভেশন এইটুকু। সাইদুর রহমান, এই বিষয়ে কিছু যুক্ত করবেন কি? অবৈধ নির্বাচনের বৈধতা দিচ্ছে কি ইশরাক হোসেন? না, আমি একটু দ্বিমত পোষণ করছি ওনার সাথে। আমরা যদি বৈধ এবং অবৈধ প্রশ্ন যাই, তাহলে যে এই সরকারটাকে তো আমরা একটি বিতর্কে ফেলে দেব। কেন? আমাদের সংবিধান কাদের তৈরি করা? ফ্যাসিস্ট হাসিনার তৈরি করা কিনা? রাষ্ট্রপতি কাদের? সেনাপ্রধান কাদের? এগুলোকে হাসিনার না? তাহলে আমরা সব কিছু রেখে সেখানে আমরা বৈধতা বলছি, আজকে মেয়র যে ইশরাক হোসেন ইস্যুটাকে আমরা অবৈধ বলছি। এই যে দ্বিমুখী নীতি, এটা আমার মনে হয় বাংলাদেশ এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের সামনে উদাহরণ আছে, আমাদের চট্টগ্রামে সাদাত হোসেনকে আদালত রায় দিয়েছিল না? সে আদালতের রায় কি সে বসে নাই? ইশরাক হোসেন কি জোর করে দাবি আদায় করতেছে? অবশ্যই জোর করে না, কারণ তাকে আদালত তার মামলা করা তো অনেক আগের মামলা, সেটা সে রায় পেয়েছে, ইলেকশন কমিশন গেজেটও ঘোষণা করছে, এমনকি গেজেটও প্রকাশিত হয়েছে। তাহলে কেন শপথ আপত্তি কোথায় সরকারের? কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না? তার নিশ্চয়ই এখানে কোনো দুর্বিসন্ধি কোনো কাজ আছে।
নিশ্চয়ই সরকার চাচ্ছে না, কারণ আমাদের কাছে অভিযোগ আছে যেমন গাজীপুরের বা বিভিন্ন জায়গায় যে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে অর্থের বিনিময়ে। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সেখানে প্রশাসক নিয়ে জন্য ভাইবা নেওয়া হয়েছে, এই অভিযোগগুলো আসছে। তাহলে এখানে কি দক্ষিণ সিটি কর্পোরেশনে কি নতুন কোনো প্রশাসক নেওয়ার কোনো প্ল্যানিং আছে নাকি সরকারের? আপনি আদালত কর্তৃক যেখানে ঘোষণা দেওয়া হয়েছে তাহলে আপনি আদালতের প্রতি সম্মান দেখান। ইলেকশন কমিশন তো আপনাদের নিয়োগ করা, সেই ইলেকশন কমিশন কেন গেজেট প্রকাশ করলো? তাহলে আপনি গেজেটের পরে আমার কাজ হলো ওত নেওয়া, তাহলে ওদের ব্যবস্থা করে দেন। এখানে বৈধ অবৈধ প্রশ্ন আসতেছে কেন? যদি আমি অবৈধের কথাই বলি তাতে সরকারি তো অবৈধ হয়ে যায়। এই বিষয়টা বুঝতে চাই ডক্টর আতিক মুজাহিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যদি একই প্রক্রিয়ার ভিতর দিয়ে শপথ গ্রহণ করতে পারে তাহলে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা আমার মনে হয় দুটো সেম প্রক্রিয়া না, একটু ডিফারেন্ট আছে। মানে ঢাকা যেটা সেটা একটু ডিফারেন্ট আছে। সেকেন্ড হলো উনি বলছেন যে ইলেকশন কমিশনকে তো অনেকে একটা পার্টিকুলার পক্ষের ইলেকশন কমিশনার বলে, কারণ আমরা এটা যখন ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছে, যখন সরকার নিয়োগ দিলে ডাজন্ট ম্যাটার, কিন্তু বিষয়টা হচ্ছে কখন হয়েছে, কোন আইনে হয়েছে সেটা আমার দেখার বিষয়। আপনি আগের একটা আইনে তৈরি করে ইলেকশন কমিশন করলেন এবং ওই ইলেকশন কমিশন আগের আইন দিয়ে এখন রাজনীতি এখন আপনার সবকিছু করার চেষ্টা করতেছে, যেটা নিয়ে আপনারা দেখেছেন যে দ্বন্দ্ব হয়েছিল যে ইলেকশন রিফর্ম কমিশনের সাথে ইলেকশন ইসির তাদের সাথে দেখবেন রিফর্মগুলো তারা মানতে নারাজ, বিকজ এটা করলে তাদের সমস্যা হচ্ছে তারা বলতেছে। তার মানে হচ্ছে আমরা কিন্তু একদম স্টেটমেন্ট দিয়েছিলাম এনসিপি ওই সময় যে কীভাবে কোথা থেকে নিয়োগ হলো হঠাৎ করে এত দ্রুত আপনার কী বলে নির্বাচন কমিশন হলো, অথচ ফুল সিস্টেমটাই নষ্ট, আপনি কোথায় নিয়ে কি ইলেকশন করবেন। উনি যেটা বলতেছে যদি যদি আপনারা ভালো চান তাহলে ঠিক আছে আমরা তাহলে লোকাল ইলেকশন দিই, মেয়র কেন বসাইতে হবে, প্রশাসকও বসার দরকার নেই। আপনি যে বলেন টাকার কোনো দরকার নেই, আমরা চাই তাহলে আমরা সবাই দাবি করি লোকাল গভর্নমেন্ট, যেটা আমরা এনসিপি যাচ্ছে, ঠিক আছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা দেখ যে লোকাল ফাংশন করতেছে না, তাহলে আপনি যে ডাবল স্ট্যান্ড বলেন আমি তো বিএনপি স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড বলবো, লোকাল গভর্নমেন্ট দিতে চান না আবার আপনি যারা প্রশাসক হতে চান, দ্যাটস প্রিটি মাচ ডাবল স্ট্যান্ড, রাইট? এখন আমাদের চাপাচ্ছেন যে অমুক জায়গায় কি হয়েছে এটা অভিযোগ পাওয়া যায়, তো ফ্যাকচুয়ালি নিয়ে আসুক, যদি কেউ অভিযুক্ত হয় যে টাকার বিনিময়ে প্রশাসক নিয়োগ দিচ্ছে তাহলে ধরে ফেলুক, এটা তো ভেরি ওপেন। আমার কথা হচ্ছে এটা নিয়ে ডিবেট করা কি আছে, যদি কেউ অন্যায় করে এটার পক্ষে সাপোর্ট গাইতে হবে কেন, যে দলের হোক না কেন, সে জায়গাটা স্বচ্ছতা থাকা উচিত সবার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেহেতু ইসি এবং আমি যখন আইন উপদেষ্টার বক্তব্য শুনেছি তখন আমার কাছে মনে হচ্ছে সামথিং ফিশি হিয়ার, তো সেই জায়গা থেকেই খুবই দ্বিধাদ্বন্দ্বিক। অন্য মেয়র সাহেবের বা চিটংয়ের মেয়র সাহেবের কেউ বিতর্কিত হয়নি, কিন্তু তাহলে এখানে বিতর্কিত কেন আসলো? তার মানে সামথিং রং, এখানে কিছু একটা আছে যেটাতে নেগোসিয়েশন করা দরকার ছিল, সবাই মিলে আলোচনা করে যে কোন জায়গাগুলোতে রং আছে সেটাকে ফিক্সিং করা দরকার ছিল। আমি একটু যোগ করি ছোট করে, কারণ আপনারা দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি শপথ নেওয়ার আগে কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা, আর এই সাবেক ছাত্রদের দল কিন্তু এনসিপি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু এই ইলেকশন কমিশন যে সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন, এই সার্চ কমিটির মাধ্যমে কিন্তু ইলেকশন কমিশন গঠিত হয়েছে। তাহলে যদি আমি বলি যে ইলেকশন কমিশন গঠনের ক্ষেত্রে ছাত্রদেরও ভূমিকা ছিল, সাবেক ছাত্রদের বা এনসিপির ভূমিকা ছিল, এখন তারা প্রশ্ন তুলছে যে কোথা থেকে আসলো। তা আপনার প্রধান উপদেষ্টাই তো বলে দিয়েছেন যে আপনারা তাকে নিয়োগ দিয়েছেন, উনি তো এই ইলেকশন কমিশন গঠন করেছেন, তাহলে কি আপনাদের সংযোগ না এখানে? এখন আপনি হঠাৎ করে যদি বলেন যে না ইলেকশন কমিশন কোথা থেকে আসলো, ইলেকশন কমিশন তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি নিয়োগ দিয়েছে, এটা তো বিএনপি নিয়োগ দিয়েছে। ইসি পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে একদম বিগিনিং থেকে পুনর্গঠন, সেটা হতে পারে, সেটা তারা পরবর্তী দাবি করতেই পারে, কিন্তু বিষয়টা হলো যে এই যখন তারা দল গঠন করি নাই তখন কিন্তু তার এই প্রশ্ন আসি নাই। তারা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো তখন তাদের নানান দাবি, তারা কি এমনকি বলে যে আমরা ন্যাশনাল ইলেকশন 2-3 বছর পরে হোক, এটা মামার বাড়ির আবদার নাকি? এটা বাংলাদেশের জনগণ 15 বছর ভোট দিতে পারি নাই, আপনি বলবেন আর কি ইলেকশন দরকার নাই? শেখ হাসিনা তো ইলেকশন দেয় নাই বলে আজকে জনগণ তাকে ফেলে দিয়েছে, তাকে আন্দোলন করে, তাকে রাজপথে আন্দোলন করে তাকে পালাতে বাধ্য করছে। তাহলে আপনারা যদি সেই সেম প্রক্রিয়ায় যান যে বাংলাদেশ ইলেকশনের এখন দরকার নেই, 3 বছর পরে রিফর্ম হোক, এ হোক এটা হোক ও ভাই, একটা নির্বাচিত সরকারকে না আপনারা সুযোগ দেন না, তাদের কাজ আছে। এমন অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আমরা প্রায় শুনি যে আপনারা একের পর এক ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক তৈরি করছেন যেন নির্বাচন বিলম্বিত হয়। আমি বুঝি না, এটা নিয়ে আমরা এখানে আরেক দুইবার বলেছিলাম, মানে ইলেকশনটা টাইনে তো নিয়ে আসবে, গত 2-3 মাস শুধু ইলেকশন ছাড়া তো টকশো ছিল না, এখন আবার ইলেকশন আসছে, যাই হোক ভালো ইন্টারেস্টিং। মানে বাংলাদেশে সব কিছু ঘটছে, আমি ভাইয়ের একটু জাস্ট আর্গুমেন্ট হাম্বলি করি, মানে এই জিনিসটা পুরোটাই শেখ হাসিনাকে ফেলানো হয়েছে ইলেকশন করার জন্য, অনেস্টলি স্পিকিং। আর তারপরে এরপরে যখন আমাদের সংস্কার আসতেছে তখন মনে হচ্ছে সংস্কারটা হচ্ছে ইলেকশন করার জন্য সংস্কার, মানে যতটুকু সংস্কার করলে ইলেকশন করা যাবে এটাই। এছাড়া বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা নাই, জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা ছিল না, জুলাই শুধুমাত্র ইলেকশনের আকাঙ্ক্ষা ছিল ভাই। সেকেন্ড, আপনার বারবার বলার পর রুট ম্যাপ আগামী জুনের মধ্যে ইলেকশন ক্লিয়ার, এটা নিয়ে আবার আলোচনা করাটাই অযৌক্তিক, না হইলে আমরা ধরে ফেলবো সরকার সবাই মিলে। আপনি জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কিভাবে? তাহলে আপনি স্থানীয় সরকার আপনার করার সুযোগ আছে কি? কেন সুযোগ নাই? আপনি টাকসু দিতেছেন না, আপনি কোন ইলেকশন? আপনি আগামী জুনে যদি জাতীয় নির্বাচন চান, আপনি এত ইলেকশন ভালোবাসেন, আপনি একটা বিগিনিং ডাকসু ইলেকশন দিতে ভয় পান।
আমি তো যদি বলি, আমি অন্য কথা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ডের পিছনে অনেক অন্যরকম অনেকভাবে একটা পার্সপেক্টিভ আছে, যে ডাকসু ইলেকশনকে পিছনের জন্য ইলেকশন হচ্ছে, এটাও তো বলতে পারি। এই পলিটিক্যাল কথা আমি বলতে চাই না, এসব স্ট্যান্ডবাজি কথাবার্তা বাদ। ইলেকশন না কোথায় আপনি তো বলেই ফেলেন যে ডাকসু নির্বাচন পেছনের জন্য হত্যাকাণ্ড, এটা তো কারা করছে বের করেন হত্যাকাণ্ড। বলছি এটা তাহলে মানুষ অনেকে বলতে পারে, আমি বলছি এটা একটা পার্সপেক্টিভ, এটা একটা পার্সপেক্টিভ, আমি বলিনি যে আমার কথা। তার মানে এটা আমি বলবো না কি জন্য, নো ইলেকশন ইজ ইলেকশন গতিতে যাবে। তাহলে রাষ্ট্র ফাংশন করার জন্য লোকাল গভর্নমেন্ট একটা জরুরি বিষয়। আওয়ামী লীগের সব লোক পালাইছে, কারণ ম্যাক্সিমাম তারা লোকাল পার্লামেন্টে ছিল। তা রাষ্ট্র তো ফাংশন করতেছে না, চাউল দিতেছেন কে দিতেছে? সব ইউনোরা এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, মানে তাদেরকে স্যার বলতে বলতে 3 বার স্যার বলতে হয়। তাহলে কিন্তু সেম স্টাইলে চলে গেলাম আমরা। তাহলে গত 1.5 বছর প্র্যাকটিসে স্যার মানে হাজারগুলো পাওয়ার হয়ে গেছে। দেখেন আপনাদের একটু ধারণাগত বাস্তবতা আমরা যেমনটি দেখছি, আমি একটু যোগ করি, আপনার সুবিধা হবে। আপনাদের একটু ধারণাগত আমার মনে হয় কিছু ভুল আছে। আপনি কি জানেন যে একটি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির জন্য 6 মাস লাগে ইলেকশন কমিশনের? কোথায়? স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির জন্য। আপনি যে জুনে জাতীয় নির্বাচনের যে আপনাদের মানে প্রধান উপদেষ্টা যে গাইডলাইন দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুন, তো এর আগে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচনের দিকে যান তখন আপনি জাতীয় নির্বাচন করতে পারবেন? কোথায়? কোথায় আবার? বাংলাদেশে? এটা কি অন্য দেশে হবে ইলেকশন? উত্তরটা আমি নিব ডক্টর আতিক মুজাহিদ বিরতির পর। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আতিক মুজাহিদ, যে প্রশ্নটি সাইদুর রহমান রেখেছিলেন আপনার কাছে, যে এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বাস্তবায়ন হবে? আচ্ছা, এটা তো আমরা দাবিটা তো অনেক আগে উঠেছে। পসিবিলিটিস যেটি হচ্ছে যে আমরা তো জানি না যে সরকারের এখন পর্যন্ত কতটুকু সক্ষমতা আছে ইন টার্মস অফ লোকাল পার্লামেন্ট ফাংশন করার জন্য। আপনি যদি জুনেও ইলেকশন করেন আগামী বছর, কিন্তু এই যে আগামী আজকে থেকে প্রায় 8-9 মাস, এই সময় আপনি কীভাবে চালাবেন? কোন মেম্বার দিয়ে চালাবেন? কোন চেয়ারম্যান দিয়ে চালাবেন? আমি তো আমার এলাকায় দেখি কোনো চেয়ারম্যান মেম্বার নাই। তাহলে মানুষ তো কানেক্ট হয় একদম লোকাল থেকে। ইভেন যদি আপনি এমপিও হন, এমপির কিন্তু লোকাল পার্লামেন্টের কাজ নেই। আর বাংলাদেশের সব উন্নয়ন কিন্তু লোকাল পার্লামেন্টের সাথে জড়িত। মানুষ কেন বোঝেন? এমপির কাজ হচ্ছে ল ইনঅ্যাক্ট করা, কিন্তু তাহলে আমরা সংসদ ইলেকশন করতেছি কিসের জন্য? ল ইনঅ্যাক্ট করার জন্য। সংসদ সদস্যের কাজ কি? লোকাল পার্লামেন্টে সার্ভিস দেওয়া। আমরা যদি থিওরিটিক্যালি ভ্যালি রং একটা জিনিস। তাহলে আমরা যদি রাষ্ট্রকে ফাংশন করাতে চান, ফার্স্ট হলো লোকাল পার্লামেন্ট ইলেকশন। এখন সম্ভব কি অসম্ভব সেটা হচ্ছে ইসি পলিটিক্যাল পার্টিরা মিলে আলোচনা করে এবং সক্ষমতার উপর নির্ভর করবে। তাহলে আমরা যেটা বলি ইনস্টিটিউশনাল স্ট্রংনেস আছে কিনা, যেটা একটা রাষ্ট্রের জন্য জরুরি। তাহলে যদি ইনস্টিটিউশনাল ফাংশনাবিলিটি না থাকে, স্ট্রংনেস না থাকে, তাহলে আপনি ন্যাশনাল ইলেকশনে ফেল করতে পারেন। তো হোয়াই নট উই টেস্ট কেস? তাহলে রংপুর বিভাগে আমরা 1 সপ্তাহ করে দেখি। এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা যেমনটি শুনেছি যে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করেই তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। আমরা তো কোনো টেস্ট কেসে দেখতে পাই না। এই ইলেকশন কমিশনের সবগুলো আগের লোক দিয়ে তো আছে, মানে 3 জন 5 জন 7 জন ছাড়া কোন লোক আছে? কাউকে স্যাক করা হয়েছে? আমি তো বারবার বলে গেছি এখানে, কাউকে কি স্যাক করা হয়েছে? যারা কি বলে আপনার গত 3টা ইলেকশন রিগ করছে, এই কর্মকর্তাটা ছিল বিভিন্ন জেলা পর্যায়ে, এদের কি কখনো ধরা হয়েছে? জিজ্ঞেস করা হয়েছে? অ্যাটলিস্ট সামনে নিয়ে এসে সিনেটে যেরকম বলে না, ভাই তুই জড়িত ছিল কেন, তুই তো নিজে তুই বলতে করতে পারতি। মিনিমাম কি কাটিসি নাই? দেখছিস অন্ধকারে সিল করা লাগতেছে তোমার। কাউকে কি একটা হয়েছে এরকম একটা সম্মেলন করে ইলেকশন কমিশনার সবগুলা এজেন্টকে ডাকছিল কখন? আমি দেখি নাই। সারা দেশের সবগুলাকে ডাকা হয়েছে, আমাদের যে ইলেকশন কমিশনার সহকারী যেগুলা, যে তোমরা কেন এর সাথে জড়িত ছিল, কেন এইগুলো ঘটছে, তোমাদের আসলে পার্সপেক্টিভ থেকে তোমরা কি আত্মপক্ষ সমর্পণ করতে চাও? এই জিনিসটাও তো মিনিমাম করা হয়নি। তাহলে আপনি সেই লোকের আন্ডারে যদি আমাকে বলেন যে আবার গিয়ে আবার ন্যাশনাল ইলেকশন, এই ইলেকশন, এই জন্য এই জায়গা থেকে বলতে চাচ্ছি, আমি বলছেন ইলেকশন দূরে করতে হবে বা ন্যাশনাল ইলেকশন পরে করতে হবে এরকম না, বাট অ্যাট দ্য সেম টাইম লোকাল পার্লামেন্ট ফাংশন করাটা জরুরি। তাহলে যদি ইলেকশন যদি আপনার জুনে হন, আবার লোকাল পার্লামেন্ট ইলেকশন করে আরও যদি 6 মাস পরে করেন, তাহলে কবে ইলেকশন হবে? তাহলে আরও 1-1.5 বছর পরে তাহলে মানুষ কিন্তু সার্ভিসটা পাবে না। তো সে জায়গা থেকে কিন্তু চিন্তা করা উচিত আমাদের। আপনি কি প্রশাসক নিয়োগ দিবেন? তাহলে বলেন সরকারকে যে আপনারা জেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে আমাদের একটা ডেভেলপ করতে হবে, যেগুলো পলিটিক্যাল কনসেন্সাস নিয়ে আসতে হবে যে লোকাল পার্লামেন্ট যদি না দিই আমরা, তাহলে ওই জায়গায় প্রতিনিধি কাকে দিব? আমরা পলিটিক্যাল পার্টি নেতাদেরকে দিব? তাহলে একই সেম কাজ করবে। তাহলে কিছু না কিছু একটা পদ্ধতি বের করতে হবে এই ইন্ট্রিম সময়ের জন্য। ইন্ট্রিম গভর্নমেন্ট ইজ নট এ লাইক দ্যাট এজ এ রিজিম চেঞ্জের গভর্নমেন্ট। এটা একটা বিপ্লবের গভর্নমেন্ট বা কোনো একটা আন্দোলনের ফসল হয়েছে, এদের নিজস্ব কিছু দায়িত্ব আছে। তো এমনিতে হুট করে একটা জিনিস ট্রানজিশন করলে হবে না, তাহলে দেশের জন্য ক্ষতিকর হবে। আপনারা যখন দায়িত্বের কথা বলছেন তখন কিন্তু বিএনপির তরফ থেকে বলা হচ্ছে একটা গোষ্ঠীর স্বার্থের জন্য সংস্কার চাপিয়ে দিলে মানবে না জনগণ, আবার আপনারা বলছেন একটি দলের স্বার্থে নির্বাচন চাপিয়ে দিলে আপনারা মানবেন না। তাহলে আসলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবে রাজনৈতিক অঙ্গন? এটা তো সবাই পলিটিক্যাল কথাবার্তা বলবে, অবশ্যই একসাথে জাতীয় স্বার্থে বসলে তো সব একসাথে হতে পারে, এইরকম না। পলিটিক্সের ডিফারেন্স থাকবে, ডিফারেন্সের মধ্যে তো আমাদের অপিনিয়ন থাকবে, আমরা নানা রকম পার্সপেক্টিভ থাকবে। কেন আমরা তো আর্গুমেন্ট দিয়ে বলতেছি এইটার জন্য এটা হচ্ছে। এখন দলের জন্য কি? হ্যাঁ, যদি বিএনপি বলে যে শুধু ইলেকশন করতে চায়, অন্যান্য সবাই কি চাইছে? এটা একটা কোয়েশ্চেন আমার কাছে। এর আগে আমি মাঝে কিন্তু আমরা যদি লিয়েজু কমিটি বিভিন্ন দলের সাথে বসি তো আমরা, তাই না? আমরা তো দেখি তাদের অপিনিয়নটা কি। তাহলে আপনার জোটের লোক যদি সবাই বলে, আর এর বাইরেও তো লোক আছে,
তা তাদেরকেও আপনি কনভিন্স করেন যে ইলেকশন আসতে হবে, ইলেকশন যে ইম্পর্টেন্ট জিনিস, এটা করতে হবে আমাদেরকে, এবং ইলেকশন আসলে যে সবাই ফেয়ারলি পার্টিসিপেট করতে পারবে, ফাংশন করবে পুরো সিস্টেমটা, সেটাও তো আশা করতে হবে। ডক্টর আতিক, বিএনপি যেমন দাবি করছে বেশিরভাগ গণতান্ত্রিক রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচনই চাইছে, আপনারা আসলে কার সাথে কথা বলেছেন বা আপনারা কিভাবে ভাবমূর্তি এটা বুঝছেন, কারা কারা নির্বাচন এই মুহূর্তে চাইছে না? আমি তো এখন কেউ তো আসলে গণভোট, সবাই তো জনগণের দোহাই দেয়, আমরা সবাই পলিটিশিয়ানদের কাজ কি, সবাই জনগণের পক্ষে, আমাদের অমুক জনগণ আছে, অমুক লোক আছে, এটা আমার বড় বড় মিছিল হয়, সেটা আমার বড় সমাবেশ, সুতরাং আমার সাথে সব জনগণ আছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ বাংলাদেশ। এটা বাদ দিই, তাহলে আমরা ন্যাশনালি একটা ডায়লগ করি যে ঐক্যমত্য কমিশন হচ্ছে, তো সেখানে ইলেকশন নিয়ে তো ঐক্যমত্য কমিশন আলোচনা করুক সবাই মিলে যে কেন ইলেকশন দরকার, সো কেন আমরা না করবো না। আর যদি খুবই এক্সট্রিমলি কেউ কাউকে না মানে, একটা তো অবশ্যই মানার কথা, বাংলাদেশে মানে এত এত খারাপ আমি মনে করি না। ন্যাশনাল কনসেনসাস যদি না হয় তাহলে একটা গণভোট দেখছি ইলেকশন চান কি না, আমার কথা যদি খুবই না মানতে চায়, এটা খুবই দরকার নাই, যদিও যদি মনে হয় যে না মানবো না আমরা কেউ, আমরা ইলেকশন করবো, আমরা ইলেকশন করবো না, তো আমার দলের ইন্টারনাল ফর্ম আছে, যেহেতু পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা আসতেছি, সুতরাং আমরা ইলেকশন চাবো অবশ্যই, এরকম না। বাট আমরা যেটা মিনিমাম চাই যে এই রাষ্ট্রের একটা মোমেন্টাম আসছে কিছুটা কিছু পরিবর্তন করার, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে আপনার এখনকার সিস্টেম হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কী করবো, ইলেকশন করবো। তা তত্ত্বাবধায়ক সরকারটা কী হবে, এখনকার পদ্ধতিতে লাস্ট চিফ যে থাকবে আমাদের কি থাকবে, জাস্টিস থাকবে। তা লাস্ট চিফ জাস্টিস কে নিয়োগ দেয় আমাদের? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কার সাথে কনসাল্ট করে কাজ করে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার দ্য ফুল পাওয়ার অফ অল এভরিথিং। তাহলে প্রাইম মিনিস্টার যে দলের হবে সে দলের লোকরে কি করবে, এমনভাবে সে রাষ্ট্রপতি বানাবে, সেই রাষ্ট্রপতি কাকে নিয়োগ দেবে, লাস্ট এইভাবে চিন্তা করবে যে কাকে প্রমোশন দিলে লাস্ট টাইম কি হবে, ওই লোকটা আমার চিফ জাস্টিস হবে, তাকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বানাবে। তাহলে এই জায়গাটা ভেঙে দিতে হবে তো নাকি? তাহলে আপনি ইলেকশন সিস্টেমটা যদি ঠিক করতে চান মিনিমাম, তাহলে একটা ঐক্যমত্য কাউন্সিল করে অথবা কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল। কিন্তু মধ্যে তো জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, তাদের উদ্দেশ্য তো এটি ঐক্যমত্য আমি বলছি না, সেটা বলছি সেই জায়গা থেকে একটা কাউন্সিল থাকতে হবে, যেটা হচ্ছে এই যে ফেয়ারলি ইভেন্ট তাহলে নতুন করে আরেকটা কাউন্সিলের প্রয়োজনীয়তা আপনারা কেন বলছেন? আমি সরি বলছি, শব্দ বলছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, আমি ভুল যেটা বলছি, শব্দটা মিসিং হয়েছে। কনস্টিটিউশনাল কাউন্সিল হলে কি হবে, এটা ইন্ডিপেন্ডেন্টলি এই জায়গাগুলোতে লোকগুলো নিয়োগ দিতে পারে, তখন আপনি ফেয়ার ইভেন্ট পলিটিক্স আপনি কি পাবেন, ইভেন এই যে সিস্টেমটা রাইট পাবেন। না হলে আদারওয়াইজ আমি ক্ষমতায় যাব, আমি আমার লোককে প্রেসিডেন্ট বানাবো, তার সমর্থনে আমাদের চিফ জাস্টিস আবার এখানে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে। সিস্টেমটা কিন্তু এইরকম। আমরা রিফর্মের জায়গাটা কিতে বলছি যে এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভের হেড হচ্ছে প্রধানমন্ত্রী, ওনার ওই জায়গার বাইরে অন্য জায়গায় কোনো হিট করা যাবে না, আপনি এক্সিকিউটিভ জায়গায় হিট করেন। লয়ার যেটা আছে আইনসভা সেখানে আইনসভা লিডার হিট করবে, জাস্টিসের যে হেড জাস্টিসের জায়গায় সে হিট করবে। যে রিফর্মের কথা আপনি বলছেন ডক্টর আতিক, সেটি বাস্তবায়ন কে করবে, ইন্টারিম গভর্নমেন্ট নাকি নির্বাচিত সরকার? ইন্টারিম গভর্নমেন্ট কিছু জিনিস বলবে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে সবার সাথে ঐক্যমত করবেন, যেটা সম্ভব এবং যেটা একমত সবাই, কিছু কিছু বিষয় আছে যেগুলো আছে দ্বিমত থাকবে, সেগুলো পার্লামেন্ট হওয়ার পরে। আমরা যেটা বলছি গণপরিষদ হওয়ার কারণে, কারণ আমরা তো চাই যে একটা নতুন কনস্টিটিউশন। উনি বলছে বাংলাদেশ 2.0, বাংলাদেশ 2.0 মানে হোয়াট, 8টা আর বলি আমরা, রিভাইভ আমার সোভারেনিটি, রিক্লেমিং ওন কি বলে ইন্টিগ্রিটি, সোভারেনিটি, তারপর হচ্ছে কি সিভিক কালচার, কিছু বিষয় আছে। নতুন বাংলাদেশ কেন হলো, কিছু জিনিস তো করতে হবে। তা নতুন বাংলাদেশ না আপনি ওল্ড বাংলাদেশ রেখে আবার ভার্সন চেঞ্জ করে নতুন বাংলাদেশ 2, তাহলে তো হবে না। তা নতুন বাংলাদেশ মানে হোল সিস্টেমটা চেঞ্জ। আমি বুঝি না, একটা ফেয়ার সিস্টেম ডেভেলপ হইলে সব দলের তো উপকার হওয়ার কথা, এখানে তো দ্বিমত করার কথা না। তাহলে কোন জায়গাতে দ্বিমত, কেন দ্বিমত করছে, পলিটিক্যাল কারণে না অন্য কোনো কারণে? কেন দ্বিমত করছে সাইদুর রহমান? না, আপনারা দেখেন যে বাংলাদেশের যদি আমরা সংস্কার প্রশ্ন আসি, নির্বাচন কিন্তু সবচেয়ে বড় সংস্কার। কারণ একটি নির্বাচনের মাধ্যমে যখন নির্বাচিত সরকার আসবে, তখন এই যে আমাদের যে ঐক্যমত কমিশনের যে সুপারিশগুলো আসবে রাজনৈতিক দলগুলো থেকে, এই সুপারিশগুলো বাস্তবায়ন তো নির্বাচিত সরকার করতে পারে। তার আগে তো আমরা একটা এগ্রিমেন্ট করতে পারি, পলিটিক্যাল এগ্রিমেন্ট, যে যারা আগামীতে ক্ষমতা আসবে প্রত্যেকটা নিবন্ধিত দল জাতির সামনে এগ্রিমেন্ট করবে যে আমরা এইগুলো বাস্তবায়ন করব। সেইগুলো তো আমরা আমাদের সরকারের পক্ষ থেকে ওপেন করে দিতে পারে, যারা ক্ষমতা আসবে তারা বাস্তবায়ন করবে। তাহলে আমরা যদি নির্বাচনের দিকে না যাই, এবং এর আগে আমি আরেকটি পয়েন্ট বলি, আমাদের আতিক সাহেব একটা কথা বলেছেন যে ইলেকশন কমিশন কেন তাদের কর্মকর্তাদের শাস্তি দিল না, যারা আগে বিগত ভোটে ইনভলভ ছিল, যে একতরফা বা রাতের ভোটে। আমার মনে হয় ওনাদের একটু ধারণাগত কিছু ভুল আছে। ইলেকশন কমিশনের কাজ কিন্তু 10%। আমি আবারও বলি, ইলেকশন কমিশনের কাজ কিন্তু 10%, 90% কাজ কিন্তু রাজনৈতিক দল, পুলিশ, প্রশাসনের। দেখবেন যে ইলেকশনগুলো কারা করে, ডিসিএসপিরা, প্রত্যেকটা ইলেকশন করে ডিসিএসপিরা। এই ডিসিএসপিরা ছিল শেখ হাসিনার নিয়োগকৃত ডিসিএসপি। তাদের বেশ কিছু কি সরকার ওএসডি করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেই। এই ব্যবস্থাকে ইলেকশন কমিশন নেবে না সরকার নেবে? সরকার নেওয়া উচিত ছিল। তারপর সরকার নেই মানে এনসিপি নেই। মানে আমি কেন না, আমি কেন লজিক্যালি আসছে এই কারণে না, আমি শেষ করি। লজিক্যালি এই কারণে আসলাম যে ডক্টর ইউনূস তো বলেছেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, তার মানে কি তাদের বিচার না করে দোষ দেবে ইলেকশন কমিশনকে, যে এই অভিযুক্ত কর্মকর্তাদের বিচার করে না, ইলেকশন কমিশন তাদের অভিযুক্ত কর্মকর্তাদের লালন পালন করতেছে। আসলে তো সেটা না, লালন পালন করছে তো সরকার। তাহলে সরকারই তো ইলেকশন চায় না।
আপনাকে একটা জিনিস ক্লিয়ার আমি বলি, যদি বাংলাদেশে ইলেকশন না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত সময়ের ভিতরে যদি বাংলাদেশে ইলেকশন না হয়, বাংলাদেশ একটি বিপদগামী রাষ্ট্রে পরিণত হবে। এবং বাংলাদেশ নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, যে আমরা বলি ভারতপন্থী পাকিস্তানপন্থী, এখন যে নতুন করে বলা হচ্ছে বাংলাদেশপন্থীর নামে যে আরেকটি নতুন দেশের পন্থী বাংলাদেশকে এখানে চিহ্নিত করা হচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা। আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আজকে নানান ধরনের বিক্ষোভ সমাবেশের ভিতরে সীমাবদ্ধ। আমাদের দৃষ্টি দেওয়া উচিত মিয়ানমার বর্ডারে, বাংলাদেশ মিয়ানমার বর্ডারে। দেখেন সেখানে কি হচ্ছে, প্রতি রাতে সেখানে কিভাবে আদান প্রদান হচ্ছে বিভিন্ন জিনিসপত্র, সেগুলো আপনারা খেয়াল করেন। আমরা কিন্তু সেদিকে দৃষ্টি দিচ্ছি না। অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা নির্বাচন আটকাতে চায়, নির্বাচন বন্ধ করতে চায়, তারা হলো আওয়ামী স্টাইলের নতুন ফ্যাসিস্ট বাংলাদেশ। সাইদুর রহমান, একটি প্রশ্ন রাখতেই চাই। আপনি বলছিলেন নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। যদি তাই হয়, তাহলে 12তম নির্বাচন হবার পরে আমাদের রাজনৈতিক অঙ্গনে এত সংকট কেন? কেন দুবার গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনা আমাদের দেশে ঘটলো? এটা ঘটতো কারণ আছে তো। আপনার দুইটা, আমরা যদি অভ্যুত্থান প্রশ্নগুলো আসি, আমি তার একটু ব্যাখ্যা দিই আপনাদের। আমাদের মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছিল? 70 ইলেকশনকে কেন্দ্র কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা যদি 90-এর গণ অভ্যুত্থান দেখি, আমাদের 86 এবং 88-র দুটা বিতর্কিত নির্বাচনের জন্য 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। আমরা যদি 24-এর গণ অভ্যুত্থান দেখি, 2014, 18 এবং 24-এর তিনটা বিতর্কিত নির্বাচনের কারণে কিন্তু অভ্যুত্থান হয়েছে। এটি কিন্তু 36 দিনের আন্দোলন ছিল না। জুলাই আগস্ট কিন্তু 36 দিনের আন্দোলন না, এটি কিন্তু দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টের যে অত্যাচার, নিপীড়ন, দমন ছিল, তার একটি ফসল ছিল কিন্তু 2024-এর 5 আগস্ট। অতএব বাংলাদেশের প্রত্যেকটা গণঅভ্যুত্থান নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে। এবং বলা হয় যে বিগত 1.5 দশকের রাষ্ট্রের প্রতিটি কাঠামো আসলে ভেঙে পড়েছে এবং রাষ্ট্রের প্রত্যেকটি মৌলিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সেই জায়গা থেকে সংস্কার ব্যতীত একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে কি? না, অবশ্যই আপনার সংস্কার দরকার। আমি তো সংস্কারের বিপক্ষে না, আমাদের তো সংস্কার করতে হবে। কিন্তু সেই সংস্কারের জন্য তো আপনার লম্বা সময় 2 বছর 3 বছর নির্বাচন আটকে রাখার কিছু নাই। আপনি গত 9 মাসে আপনি সংস্কারের জন্য জনগণের কাছে কি উপস্থাপন করেছেন? আপনি তো কিছুই করেন নাই। আপনি একটা বলেন যে আমি এই সংস্কারগুলো করতে চাই, আপনি এখনো পর্যন্ত মিটিংয়ের পর মিটিং করে যাচ্ছেন, তা আপনি ইলেকশনটা কবে করবেন? আমরা কি আমাদের সরকার প্রধান তো উনি বলেছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরে ভোট হতে পারে, প্রথম দিকের বক্তব্য ছিল। একটু বড় সংস্কার হলে জুনে ভোট হবে। এখন তো প্রশ্নই নাই ছোট সংস্কার হবে না বড় সংস্কার হবে। আপনি কেন সংস্কার নিয়ে এত সময় ক্ষেপণ করার কিছু তো নাই। আমরা জানি আমাদের রাষ্ট্রের কোথায় কোথায় শেখ হাসিনা ক্ষত সৃষ্টি করে গেছে। সেই ক্ষতগুলো চিহ্নিত করতে আমাদের মনে সর্বোচ্চ 15 থেকে 1 মাস লাগার কথা ছিল। এই ক্ষতগুলো চিহ্নিত করে কি ধরনের ডেভেলপমেন্টটা করা যাবে, কি ধরনের আমার সংস্কার করলে আমাদের রাষ্ট্রটাকে একটি ভালো এবং একটা উন্নত মানের জায়গায় নিয়ে যেতে পারবো, সেই লক্ষ্যমাত্রাটাকে আমরা নির্ধারণ করতে পারি না। এই ব্যর্থতা কিন্তু সরকারের ব্যর্থতার কারণে, এবং আজকে এই নির্বাচনটাকে নিয়ে একটা টাল বাহানা শুরু হয়েছে। এবং পাবলিক, আমরা যখন পথে ঘাটে হাঁটাহাঁটি করি, তখন পাবলিক বলে মনে হয় না ইলেকশন আগামী 4 বছরও হবে। পাবলিকের মনের ভিতরে একটা ধারণা, এরা তো ইলেকশন দিতে আসি নাই, এরা আসছে বাংলাদেশকে তৃতীয় একটি রাষ্ট্রের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা ভারত থেকে মুক্ত হয়েছি, পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, তৃতীয় একটি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে জিম্মি করার জন্য। জনগণের মনে যদি সত্যিকার অর্থে এরকম আশঙ্কা তৈরি হয়ে থাকে, তাহলে সেটি তো নিশ্চয়ই কোনো শুভ বার্তা নয়। কিভাবে দেখছেন বিষয়টিকে? বললাম বাংলাদেশের জনগণের ডেফিনেশনটা খুব রং একটা ডেফিনেশন। আমি রিসেন্টলি দেখবেন যে আওয়ামী লীগের লোকজন রিক্সায় বসে সুন্দর করে বলবে যে চালের দাম বেশি, অমুক বেশি, সরকারকে আমরা চাই না, এরকম আমি ভিডিও দেখেছি। আবার যে জায়গার লোক থাকে সে তাকে জনগণ উদ্দেশ্য করে বলে যে আমার জনগণ তো বলতেছে ইলেকশন চায় না। আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেই ফেললো যে মানুষজন থাকেন 5 বছর। ইউনুসকে বললো আই ডোন্ট কেয়ার, যে ওনাকে বলছে বলে 5 বছর দিতে হবে, এটা আমি একমত না। আমি এরকম রেটোরিক গেম খেলতে চাই না। পলিটিক্যাল জায়গা হচ্ছে যে ইলেকশন ইজ এ প্রসেস অফ ট্রানজিশন পাওয়ার, রাইট? আমরা পিসফুল ট্রানজিশন হয়নি বলে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, দেশের সমস্যা হয়েছে। তা পিসফুল ট্রানজিশন করার জন্য একটা সিস্টেম লাগে। তো আমাদের সমস্যা হলো ভাই, স্টেট ভার্সেস গভর্নমেন্টের পার্থক্য আছে। আমি কথা বলছি স্টেট বিল্ডিং নিয়ে, আর আপনি কথা বলছেন গভর্নমেন্ট নিয়ে। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট যাবে, বিএনপি গভর্নমেন্ট আসবে, বিএনপি গভর্নমেন্ট যাবে, অমুক গভর্নমেন্ট আসবে। এই গভর্নমেন্ট যদি গুড গভর্নেন্স না থাকে তাহলে এক ধরনের সমস্যা হবে। আর বাই ডেফিনেশন স্টেট যদি না থাকে তাহলে কিছুই থাকবে না। যেটা আপনি বললেন যে সিকিউরিটি কন, দ্যাটস ফ্যান্টাস্টিক। যে মায়ানমার যদি আমার খেয়েই দেয়, রাষ্ট্র যদি না থাকে, তাহলে ইলেকশন আর ঘোড়ার ডিম দিয়ে কী করবো আমরা? তো সে জায়গা হচ্ছে একটা স্টেট কনসার্ন, যে স্টেট বিল্ডিংয়ের কিছু ব্লক থাকে, যেটা আমি বললাম 3টা ব্লক এখন রাষ্ট্রের সিস্টেমে, এই আধুনিক মডেল সিস্টেমে 3টা, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, যেটা আমরা বলি যে জুডিশিয়ারি। ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে সরকার কতটা সচেতন? এটা আমার কাছে খুবই কনসার্নিং। আমি সেটা একমত। গভর্নমেন্ট টোটালি ফেইল ইন টার্মস অফ
এক্সটার্নাল সিকিউরিটি মেনটেন করার ক্ষেত্রে জুলাই পরবর্তী এক্সটার্নালি আমাদের দেশে আমি আজকে বললাম যে কুড়িগ্রামে 46 জন, টোটাল 200 জনকে পুশ করা হয়েছে এবং রেগুলারলি পুশিং হচ্ছে। কেন আমার এই পররাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের বিবৃতি, আওয়াজ, কোনো কথা দেখি না, পররাষ্ট্র সচিবের কোনো কথা দেখি না, এনারা কি ঘুমায় না খায় না টাকে তেল দেয়, এটা আমি বুঝি না আসলে কোথা থেকে ওনারা আসছেন। বাংলাদেশ রাষ্ট্র যদি এক্সটার্নালি যে থ্রেটের মুখে থাকে, এই রাষ্ট্রের কোনো মূল্য তো আমাদের নাই। আমার রাষ্ট্রে যে কোনো গুলি করে যদি বার্মিজরা মেরে দিয়ে যায়, এই জিনিসটা আমি তো নিতে চাবো না। আমাদের এখানে কেন ইন্ডিয়া পুশিং করবে, কেন মায়ানমার পুশিং করবে? আমাকে এত 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 লো গ্রেডে চলে গেছে আমাদের আর্মিরা। এই নাজুক অবস্থায় আমরা যে মানবিক করিডোরের কথা ভাবছি, সেটি কতটা যৌক্তিক? কোনোভাবে আমি করিডোর যদি কোশ্চেন হয়, করিডোর ডিসকাশন যদি ডিফারেন্ট একটা ডিসকাশন। সো করিডোর ইস্যুটা আসলে এক ধরনের একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি প্রথম এটা আওয়াজ করার কারণে। এবং আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এরকম কিছু ঘটনা ঘটে নাই। তারপরে দুইটা মতামত আসতে করে সরকার এটা ঠিক করা উচিত যে কেন দুই ধরনের মন্তব্য আসলো। তাহলে কে কার পারপাসে কথাটা বললো? রাষ্ট্রের পারপাসের বাইরে যদি কেউ কথা বলে, প্রধান উপদেষ্টা কেন, যেই কথা বলবে রাষ্ট্রের আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ইন্টারেস্টের বাইরে, যে দল, গোষ্ঠী, পক্ষ, রাষ্ট্র, মানে যেই বলবে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমরা এই বিষয়টা নিয়ে অনেক ধোঁয়াশাও দেখছি, প্রক্সি ওয়ারের কথাও বলা হচ্ছে। ডেফিনেটলি, কারণ আমরা তো নিজেরা দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যালি আমাদের বে অফ বেঙ্গল ইজ এ বিগ ইস্যু রাইট নাও। এবং আজকেও আমাদের প্রধান উপদেষ্টা দেখলাম যে চিটংয়ে গিয়ে কথা বলেছেন যে এখানে যেহেতু নেপাল আসতে পারে, ভুটান আসতে পারে, সেভেন সিস্টার্স আসতে পারে, সো দিস ইজ দ্য বিগ ইস্যু। যখন আপনি সেভেন সিস্টার শব্দটা বলবেন, ইন্ডিয়ার কলিজার মধ্যে আগুন শেষ হয়ে যায়, কারণ সেভেন সিস্টার ব্রেক করে ফেলবো কিনা। চাইনিজরা তখন একটু খুশি হবে। মায়ানমারের সাথে বার্মা অ্যাক্টের কারণে এখানে আমেরিকা টেনে নিয়ে এসে একটা ইস্যু আছে এখানে। এটাকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি আমাদের যে ফরেন মিনিস্টার এবং তাদের টিম এবং আমাদের সিকিউরিটি কনসার্ন এবং রাজনৈতিক পার্টির যারা ফরেনগুলো দেখে তাদের সাথে কি বসে আলোচনা হয়েছে আমি জানি না। এটা ইমিডিয়েটলি, আমি কালকেও বলছিলাম টক শোতে, আজকেও বলতেছিলাম, এই জায়গাটা যদি হাতটা দেওয়া যায়, এক্সটার্নাল সিকিউরিটিতে ঠিক না করে, রাষ্ট্র তো এখন নাই আমরা চলতে পারতেছি, কিন্তু এক্সটার্নালি যদি হিট হয় তাহলে আমরা টিকতে পারবো না। তখন আপনি ওই বিএনপি করেন না, অমুক করেন, এইসব দেখবে না, আমরা সবাই মিলে মারা খাবো। সো ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে সিকিউরিটিটা খুবই হাইলি আমার কাছে খুব দেখার বিষয় মনে হয়। আর থার্ড যেটা আমি বলছি, জুলাই পরবর্তী ভাই যেটা বলেন, রাষ্ট্রের কনসেপ্টের মধ্যে পলিটিক্সের কিছু চেঞ্জ আনা দরকার ছিল আমাদের সবারই। একটা হচ্ছে শেখ হাসিনার আমলে যে রাজনৈতিক কালচার ছিল, পলিটিক্যাল একটা রেসপেক্ট বোধ, সেটা নষ্ট হয়ে গেছে। এবং ডিভিশনের রাজনীতি, জেনারেশনাল ডিভিশন, চেতনাবাজি রাজনীতি, যেটা এগেইন আবার আসতেছে। আমি খুবই শকড যে এই একে ওকে টুনিং করা, ট্যাগিং করা করে আমাদের একটা বিভাজন আবার যেটা আমার রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের উন্নতির জন্য। এটাকে ইবনে খালদুনও বলেছিল আসাবিয়া, একটা কাইন্ড অফ একটা শেয়ার্ড ভিশন থাকতে হয় রাষ্ট্রের জন্য। আমরা আসলে রাজনীতি করি একটা শেয়ার্ড ভিশনকে বাস্তবায়ন করার জন্য, একটা সুন্দর বাংলাদেশ। সুন্দর বাংলাদেশের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। অ্যাটলিস্ট জাস্টিস পাবে মানুষ, অ্যাটলিস্ট সে নিরাপত্তার সে চলতে পারবে, অ্যাটলিস্ট তার মানুষ জনজনের খাইয়ে পড়ে থাকতে পারবে। কিছু একটা ভিশন আছে তো রাষ্ট্রের, একটা যে সুন্দর একটা রাষ্ট্র, সেই ডেফিনেশন, এটা জুলাইয়ের ডেফিনেশন, সেইটাকে রক্ষা করার জন্য মূলত রাজনীতি করতে হবে। যে দল বেশি সার্ভিস দিতে পারবে সেই দলকে মানুষ সাপোর্ট করবে। এর মাঝে যা করবো সেটা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। সো এটা বাদ দিয়ে আমাদের ওই পলিটিক্যাল ভিশনের জন্য শেয়ার্ড ভিশনে কাজ করা উচিত, তাহলে কমন ইন্টারেস্ট থাকবে আর কি। ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা আপনি উল্লেখ করছিলেন ডক্টর আতিক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের এই উদ্বেগের বার্তাটা আসলে কি? ভারতের উদ্বেগ হচ্ছে, ভারতের, আমি একজন বলতেছিলাম ভেরি ইন্টারেস্টিং, যে একটা ভারতের উপর যে একটা অ্যাটমিক বোমা ফেলা, হয়তো ভারত যতটা কষ্ট না পাইছে তার চেয়ে বেশি কষ্ট পাইছে তার ইন্ডিয়াতে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। কারণটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা ইন্ডিয়ান একটা এলিমেন্ট, বেসিক্যালি আদর্শিকভাবে ইন্ডিয়ান সাপোর্ট করে। আরএস এর আদর্শ যেমন ফেসিস্ট আদর্শ, ঠিক সেম আদর্শ হচ্ছে আওয়ামী লীগের আদর্শ, একটা ফেসিজমের আদর্শ। তো বাংলাদেশ থেকে তাদের স্টেক নাই হয়ে গেছে, তারা তো নাই হয়ে গেছে। আমি শুধু ভেরি ইন্টারেস্টিং, বাংলাদেশের একমাত্র এম্বাসি ইন্ডিয়া যেখানে ইনকাম করতো, আর পৃথিবীর সব এম্বাসি এখানে ইনভেস্ট করে, ব্যয় করে, তাদের কালচারাল প্রোগ্রাম করে। আর বাংলাদেশের মানুষজন ইন্ডিয়ান এম্বাসি যে নমিনেশনের জন্য টাকা দেয়, ব্যবসায়ী সিকিউরিটির জন্য ইন্ডিয়ান এম্বাসির কাছে টাকা দেয়, এবং ওখানে গেলে দলের প্রধান সেক্রেটারি হওয়া যায়, এবং ওবায়দুল কাদেরকে ইন্ডিয়ান এম্বাসি থেকে সেক্রেটারি বানানো হয়। তাহলে সেটা ছিল তাদের পাওয়ারফুল জায়গা। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করলে তাদের অনেক জায়গায় নিয়ন্ত্রণ করা যাইতো, কোথায় নিয়ন্ত্রণ। সুতরাং এই জায়গাতে বিশাল একটা জিনিস তাদের হারিয়েছে। এবং 10 বিলিয়ন যারা লিগালি নিয়ে যায়, তাই না, আদানির মতো তো আমরা 2 বিলিয়ন বলে এমনি 2-3 বিলিয়ন আমাদের সরকার তো এখন পর্যন্ত ইজারা দিচ্ছে, নে বাবা নিয়ে যায় টাকা, আমাদের দেশের টাকা ইনকাম করে কষ্ট করে আমাদের প্রবাসীরা, আর আমরা দিচ্ছি নিয়ে যা। তো এইরকম একটা সুন্দর একটা মজার জায়গা হারিয়েছে ইন্ডিয়া। তো পাগল হওয়ার কথা, সে পাগল না হয় অ্যাটলিস্ট তো কনসার্ন জানায় যে সুন্দর ল্যাঙ্গুয়েজে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, উই আর কনসার্ন যে এখানে এটা হয়ে গেছে কেন। এবং এখন পর্যন্ত বাংলাদেশ যত অস্থিতিশীলতা দেখবে, এটার পিছনে যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি হচ্ছে এই ইন্ডিয়ান ফরেন এলিমেন্ট। তারা সব জায়গায় এই কালচারালি, এই যে আপনার রবীন্দ্রনাথ ইস্যু নিয়ে লাগাই দিচ্ছে, দেখবেন খুবই খুশি আছে। ইভেন আপনি বলেন সাম্যর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, এই সাম্য যখন আওয়ামী লীগের মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ লেখার স্ট্যাটাসে সেই সাম্যর হত্যাকাণ্ডের ছবি দিয়ে আওয়ামী লীগ এখন খুব খুশি প্রচারণা করতেছে। তাহলে বুঝতে হবে যে এটা আওয়ামী লীগ কোনটাতে খুশি হয়, মানুষ মারা গেছে সেটা নিয়ে খুশি অর্জন করছে, কারণ সে ইন্ডিয়ান প্রোডাক্ট। বাংলাদেশে কোনো জিনিস তার ভালো লাগে না। এবং করিডোর ইস্যুটা সবচেয়ে বেশি আলোচিত করতেছি আমরা আওয়ামী লীগের পেজ থেকে আমি দেখছি, তারা সবচেয়ে বলার চেষ্টা করছে তোমার করিডোর নিয়ে গেছে, তোমাদের সেন্ট মার্টিন নিয়ে গেছে, তোমাদের কিছুই নাই, এই সরকার তো অবৈধ সরকার। মানে কাইন্ড অফ ইউনুসের সাথে বিএনপি এবং অন্য দলকে একটা হিট লাগাই দেওয়ার একটা কার্যক্রম শুরু করে দিয়েছে। কারণ
আমরা ভাই যাই বলেন না ডক্টর ইউনূসের অল্টারনেটিভ এখন নাই বাংলাদেশ টিকে থাকার জন্য। আপনি যত পলিটিক্যাল ডিবেট করেন আমার সাথে ডিবেট করতে পারবেন। ইউনূসের অল্টারনেটিভ উনি যেমন আজকে ছেড়ে দিলাম, দেখি কে কত দেশ চালাতে পারে দেখবো। একজন লোক নাম বলেন যে এখন এই সময় সবাইকে ধরে রেখে রাষ্ট্র চালাবে, আছে ভাই? I do not see anyone. ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মুজাহিদ সাইদুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে ধারণা করেন? দু এক লাইনে শুনবো। না আসলে আওয়ামী লীগ তো বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এটা ভারতের কোনো রাজনৈতিক দল না। ভারতের উদ্বেগ জানানো বা ভারতের বক্তব্য দেয়, এটা আমি মনে করি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই বিষয়ে কথা না বলাই ভালো। কিন্তু আওয়ামী লীগ যে ধরনের অত্যাচার নিপীড়ন বিগত সময় আমাদের জনগণের উপর করেছে, এটা তাদের প্রাপ্য ছিল। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসুদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।